এই গ্রামে আর থাকা ঠিক হবে না। মা বাবা চলে গেছে, কাজ নেই, ভাত নেই। পেটের দায় এবার বাইরের কোনো গ্রামে গিয়ে কাজ খুঁজতেই হবে। গোপাল ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল কাজের সন্ধানে। না থাকার জায়গা আছে, না খাওয়ার জায়গা আছে। মাইলখানেক পেরিয়ে পৌঁছালো এক বেলাপুর গ্রামে। প্রণাম করিমচাঁদ মশাই, আমি গোপাল, পাশের গ্রাম কাশীপুর থেকে এসেছি। ওখানে দুর্ভিক্ষ চলছে, কোনো কাজ নেই। যদি কোনো কাজ দেন, দুবেলা ভাত খেয়ে বাঁচতে পারবো। তোমার মুখ দেখে মনে হচ্ছে অনেক দিন ভালো করে খাওনি। আমার গোয়ালে কাজ আছে, 50টা গরু, 20টা মহিষ। সকাল সন্ধ্যায় চারা দিতে হবে, গোবর তুলতে হবে। মাস শেষে 200 টাকা আর দুবেলা ভাত। এতগুলো গরু মোষ, খাবার দেওয়া, জল দেওয়া খুব কষ্টের কাজ হবে, কিন্তু দুবেলা খাবারও তো দেবে। মশাই, কাজ যতই কষ্টের হোক আমি কাজটা করব, তবে একটা অনুরোধ, রাতে গোয়ালেই থাকতে চাই। নতুন গ্রাম, থাকার জায়গা নেই। থাকো, তবে মন দিয়ে কাজ করো, তবেই তোমার ভাগ্য ফিরবে। এভাবেই গোপালের নতুন জীবন শুরু হয়। ভোরের আলো ফোটার আগেই গোপাল ঘুম থেকে উঠে পড়ে। শীতল সকালের হাওয়ায় সে তাড়াতাড়ি গোয়াল ঘরে যায়। গরু মহিষের গোবর পরিষ্কার করে, খোয়ার ঝাড়ে বোঝে, তারপর যত্ন করে খোরাক দেয়। এক এক করে সবার জলের পাত্র ভরে দেয়, যেন কেউ তৃষ্ণার্ত না থাকে। দিনের পর দিন সে নিঃশব্দে নিজের কাজ করে যায়, কখনো ক্লান্তি আসে না তার চোখে। একদিন জমিদার মহাশয় গোয়াল ঘরে এসে দাঁড়ান। মৃদু হাসি মুখে বললেন, গোপাল, তোর পরিশ্রমে গোয়ালের গরুগুলো যেন নতুন রং পেয়েছে। দুধের গুণ দিন দিন বাড়ছে। তাই আজ থেকে আমি তোর মাইনে বাড়িয়ে দিচ্ছি, 500 টাকা। মশাই, আপনার এই দয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ। আপনি না থাকলে হয়তো আজ আমি বেঁচে থাকতাম না। এইভাবে কেটে যাচ্ছিল গোপালের জীবন। দিনের পর দিন সে গোয়ালে কাজ করত মন দিয়ে, নীরবে, নিঃস্বার্থভাবে। ধীরে ধীরে গোপাল কিছু টাকা জমাতে শুরু করল। কয়েক মাস পর নিজের পরিশ্রমের টাকায় বানিয়ে ফেলল ছোট্ট একটা ঘর, নিজের মতো করে, শান্ত, সরল, কিন্তু তার কাছে স্বপ্নের ঠিকানা। আহা, এখন অন্তত নতুন ঘরে এসে মশার কামড় খেতে হবে না। গোয়াল ঘরে তো মশারা এমন কামড়াতো, রাতভর ঘুমটুকুও হতো না। কিন্তু রাত নামলেই একটা চিন্তা তাকে ঘিরে ধরে। গ্রামে এখন নিত্যই চোরের খবর শোনা যায়। তার পরিশ্রমের সঞ্চিত টাকাগুলো, সেগুলো কি সত্যিই নিরাপদ? এই অনিশ্চয়তাই কাঁপিয়ে দেয় গোপালের মন। নিশীথ রাতের নীরবতায় সে শুধু ছাদের দিকে চেয়ে ভাবে, কাল সকালে সব ঠিক থাকবে তো? না, কাল একবার জমিদার বাবুকে সব খুলে বলতে হবে। এই চিন্তা আর মনে ধরে রাখা যাচ্ছে না। জমিদার মশাই, আজকাল চোর ডাকাতের উৎপাত অনেক বেড়ে গেছে। আমি যে কষ্ট করে কিছু টাকা জমিয়েছি, ঘরে রাখলেই মনে হয় না জানি রাতের বেলায় সব লুট হয়ে যায়। ঠিক বলছো গোপাল, তবে এই গ্রামে একটাই জায়গা আছে যেটা সত্যিই নিরাপদ, জমিদার বাবুর বাড়ি। উনি সৎ মানুষ, আর তার পাহারাদারও কম নয়। ওখানে রাখলে কেউ হাত দিতে পারবে না তোমার টাকায়। ঠিক আছে, তাহলে আমি কালই জমিদার বাবুর সঙ্গে দেখা করব। হয়তো উনিই কিছু পরামর্শ দিতে পারবেন। পরদিন সকালে গোপাল নিজের পুরনো ব্যাগে টাকাগুলো রেখে রওনা দিল জমিদার বাবুর বাড়ির দিকে। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। চারপাশে কুয়াশা আর গ্রামের স্নিগ্ধ নীরবতা। বড় ফটকের সামনে পৌঁছে গোপাল থামল। এই, কোথায় যাচ্ছিস তুই? জমিদার বাবুর সঙ্গে একটু দেখা করতে চাই। কিসের জন্য? কিছু টাকা আছে, নিরাপদে রাখার একটা জায়গা দরকার। ঠিক আছে, যাও।
জমিদার বাবু আজ সকালে উঠেই কারোর জন্য অপেক্ষা করছিলেন মনে হয়। ধন্যবাদ ভাই। গোপাল জমিদারের সামনে গিয়ে হাত জোড় করে বলে, জমিদার বাবু, আমি গোপাল, করিচাঁদ মালিকের খামারে কাজ করি। কিছু টাকা জমেছে, কিন্তু চুরি হয়ে যাওয়ার ভয় পাচ্ছি। ভেবেছিলাম যদি আপনি রাখেন। কত টাকা? বাবু, প্রায় 10,500 টাকা। তোমার টাকা আমার কাছে দেবতার নামে নিরাপদ থাকবে গোপাল, চিন্তা করো না। আমি নিজের সন্তানের মতোই দেখব তোমার পরিশ্রমের ফল। গোপাল প্রণাম করে বেরিয়ে গেল ঘর থেকে। তার পদধ্বনি দূরে মিলিয়ে যেতেই ঘর জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। জমিদার ধীরে ধীরে চোখ তুললেন, মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। এতদিন পরে অবশেষে জালে মাছ পড়ল। আস্তে আস্তে গোপালের এইভাবেই দিন কাটতে লাগল। ভোরে ওঠা, কাজ করা, সন্ধ্যায় ক্লান্ত শরীরে ঘরে ফেরা, এই ছিল তার জীবনের নিয়মিত ছন্দ। তবুও একদিন সন্ধ্যের দিকে হঠাৎ তার মনে এক প্রশ্ন জেগে উঠল। এত বছর হয়ে গেল, এবার আমার টাকাটা জমিদার বাবুর কাছ থেকে নিয়ে আসতে হবে। ঘর তো তৈরি করেই ফেলেছি, এবার একটু জমি জমা করব, তাতে বাড়িতে সবাইকে ভালো করে খাওয়াতে পারব। ভোরের আলো ফুটতেই গোপাল উঠে পড়ল। অনেক বছর পর সে নিজের টাকাটা ফেরত নিতে যাবে জমিদার বাবুর কাছ থেকে। বাবু, আমি সেই টাকা নিতে এসেছি। এখন নিজের জমি কিনব, চাষ করব। কোন টাকা? আমি চিনি না তোমাকে। বাবু, আমি গোপাল। আমি আপনাকে 10,500 টাকা দিয়েছিলাম। কোনো কাগজপত্র আছে? কোনো সাক্ষী আছে? না থাকলে তুই যে মিথ্যেবাদী সেটা প্রমাণ দিতে পারছো না। আপনিই তো বলেছিলেন বিশ্বাসে রেখো। আমি তো আপনার সততায় ভরসা করে দিয়েছিলাম। চুপ, মিথ্যাবাদী! পাহারাদার, এই লোকটাকে বের করে দাও। তারা গোপালকে ধরে মারধর করতে লাগল। গোপাল ছুটে বাড়ি ফিরে এলো। তার শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। গোপাল, কি হয়েছে রে? তুই দুদিন কাজে আসিসনি কেন? সব শুনেছি আমি। ভয় পেও না, আমি তোর টাকা ফেরত এনে দেব। কিন্তু মশাই, উনি তো বলেছিলেন আমি নাকি মিথ্যেবাদী। উনি আমাকে সবার সামনে লাঞ্ছিত করেছেন। আমি কেমন করে আবার ওনার সামনে যাব? যেভাবে উনি তোকে ঠকিয়েছে, ঠিক সেইভাবে এক ফাঁদ আমি বানাবো। শোন গোপাল, কাল সকালে আমি জমিদারের কাছে একটা প্রস্তাব নিয়ে যাব। করিমচাঁদ গোপালের কানে আস্তে করে পরিকল্পনাটা ফিসফিস করে বলল, একটা কৌশল, যাতে জমিদারের লোভ তার নিজের ফাঁদেই পড়ে। গোপাল চুপচাপ শুনল, ভরা চোখে করিমচাঁদের দিকে তাকিয়ে রইল। মনে হলো অনেক দিন পর যেন একটু স্বস্তি ফিরে পেল সে। পরের দিন সকালে করিমচাঁদ গোপালকে সঙ্গে নিয়ে রওনা দিলেন জমিদারের বাড়ির দিকে। গোপালের চোখে ভয়, কিন্তু করিমচাঁদের চোখে এক অদ্ভুত শান্তি। নমস্কার জমিদার বাবু, আমি একটু ব্যবসা নিয়ে বাইরে যাচ্ছি। আমার কাছে প্রায় 50,000 টাকা আছে। চুরি ভয়ে কোথাও রাখতে পারছি না। আপনি যদি 1 সপ্তাহের জন্য এটি রাখেন, কি তা নিরাপদ থাকবে? অবশ্যই, আমার বাড়ি নিরাপদ। তোমার টাকাগুলো আমার ঘরে সুরক্ষিত থাকবে। আমি প্রাণ দিয়ে রক্ষা করব। জমিদারের চোখে হঠাৎ এক অদ্ভুত ঝিলিক। মনে লোভ জেগে উঠল, এবার তো বড় মুনাফা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই দরজা খুলে ভিতরে ঢোকে গোপাল, যেন ভাগ্যই তাকে হাজির করেছে তার পুরনো অভিযোগকারী রূপে। ওরে গোপাল, আমি তো তোমাকে চিনতেই পারিনি। কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল বোধহয়। সে টাকা তো আমি রেখেছিলাম তোমার জন্য। নিয়ে নাও গোপাল। সত্যি বাবু? হ্যাঁ হ্যাঁ, ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি তো সৎ মানুষ, আর তোমার টাকা এখানে আছে। বাবু, আপনি তো সত্যিই সৎ মানুষ। তাহলে আমার টাকাও নিশ্চিন্তে থাকবে। মালিক, আপনাকে বাইরে যেতে হবে না, ব্যবসায়ীরা নিজেরাই এসেছে।
জমিদার বাবু, আমার যাত্রা বাতিল হয়ে গেছে। ব্যবসার লোকজন নিজেরাই এসেছে, তাই টাকাটা আর রাখতে হবে না। গোপাল আর করিমচাঁদ হাসতে হাসতে পয়সা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। এদিকে জমিদার বাবু ঘরে বসে হাত কামড়াচ্ছে। ধুর, এই দুজন তো একসাথে ঠকেই গেল। না গোপালের টাকা, না করিমচাঁদের লক্ষ টাকাও হাতে এলো। দেখলেই হাসি আসে, কিভাবে ভাগ্য তাদের ওপর এমন খেলা খেললো। গোপাল, মনে রাখিস, সৎ মানুষের ভাগ্য হয়তো দেরিতে জ্বলে, কিন্তু নিভে যায় না কখনো। মশাই, বুঝতে পারলাম পরিশ্রম আর সততা কখনো বৃথা যায় না। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।